বা ইলোথানের কেস এইসব দিতে হয়। এইটা হ্যাঁ, এটা বলার পরে কি করলো, আমাকে আবার কি করলো, উনি এলোপাতাড়ি চুলের মুঠি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায়। তারপরে বলছে চ তোর বাড়িতে যাব। এবার উল্টো পাল্টাভাবে আবার সে খিস্তি দিতে দিতে আমাকে নিয়ে আসছে, বলছে তাড়াতাড়ি চ তোর বাড়িতে যাব। তো এবার আমি যখন আসছি হন হন করে, আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে, বাপ্পা বলে নাম। এবার তাকে আমি বলতে যাচ্ছি যে এরকম জানো আমাকে মারলো, আমি কেঁদে ফেলে বলেছি। তখন সেইখানে ধরে আবার আমাকে মারলো। মহিলা তার বান্ধবীদের সাথে মর্নিং ওয়াক করতে যান পাড়ারই একটি মাঠে। সেই সময় দুই যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে ফোনে অন্য কাউকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। তখন প্রতিবাদ করেন ওই মহিলা সহ তার বান্ধবীরা। তখন ওই দুই যুবক উল্টে ওই মহিলাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। শুধু তাই নয়, চুলের মুঠি ধরে প্রতিবাদী মহিলাকে মারধর করে, চড় থাপ্পড় মারি গালে। এতে থেমে থাকে মহিলার বাড়ির সামনে নিয়ে আসে। অর্চনা দাসকে বাঁচাতে এসে তার স্বামী ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী খোকন দাসকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক প্রাক্তন কাউন্সিলর তথা নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শরৎ দে বলেন, মায়ের সমান এক মহিলাকে এভাবে মারধর তারা কখনো প্রশ্রয় দেন না। পুলিশকে বলেছেন উপযুক্ত ব্যবস্থা নিতে। মানে 10-12 চর মেরেছে। একটা ভাঙা বালতি নিয়েও মারতে গেছিলো, সেই বালতি দিয়ে যদি মারতো আমাকে তাহলে কিন্তু আমি ওখানেই মারা পড়ে যেতাম। কারণ হচ্ছে আমার ওয়াইফকে মেরেছে, সেটা আমি একটু বলতে গিয়েছিলাম, সেটাই হচ্ছে আমার অপরাধ। এটা মেরেছে পায়ে, এবং পায়ের ওই বন্ধু কী নামটা আমি জানি না ঠিক, এই দুজন হ্যাঁ এলাকারই ছেলে তারা। এবং তারা ট্রেনিং দিয়ে গেছে, রাত্রিবেলা ছেলেপেলে নিয়ে আসছি, বাড়িঘর ভাঙবো, তোদের দেখবো আজকে। আতঙ্কিত তো বটেই, গুন্ডারা যদি মানে বন্দুকের ভয় দেখায় যে কোনো লোকই আতঙ্কিত হবে। না, আমার এর সাথে আমাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই। আমি সাব ইন্সপেক্টর ছিলাম, আমি ক্যান্সারের রুগী এখন বর্তমানে। আমি চুচুড়া রিজার্ভে ছিলাম সাব ইন্সপেক্টর। ভয় পাচ্ছি বলতে আমি তো নিজেই মৃত্যু রোগে আক্রান্ত, তাই ভয় তো এমনি স্বাভাবিক থাকতেই হতে পারে। সেটা আমি বলবো না কিছু, শাসক দল কি কী দল আমি সেভাবে কিছু বলবো না। অ্যান্টি সোশ্যাল এটুকু বলতে পারি, অ্যান্টি সোশ্যালটা কোনো শাসক দলের হয় না। হ্যাঁ, গুলি করার হুমকিও দিয়েছে আমাদের ফ্যামিলিকে, এবং বলেছে এলাকায় যদি কোনো কেউ এদের বিরুদ্ধে দাঁড়ায় তাদের অবস্থা একই করে দেবো। আপনার নাম? আমার নাম খোকন দাস। নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, অবশ্যই ভুগছি। কতটা নিরাপত্তা আছেন ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি নিয়ে এই যে আজকে যে ঘটনাটা ঘটে গেল, এইসব লোকের কাছে রাস্তাঘাটে বেরোতেও তো ভয় লাগবে, কীভাবে বেরোবো, হয়তো রাস্তাতে হয়তো কিছু অ্যাটাক করে দিতে পারে। এই ঝামেলার পর থেকে ঘর থেকে বেরিয়েছেন? হ্যাঁ, বেরিয়েছি, তবে সামান্য। আমি তো ঘরের থেকে মানে আমি একটু গিয়েছিলাম বাইরে, আমি এসি বিকেলবেলা। ঘটনার সূত্রপাত কি নিয়ে? আপনার ওয়াইফ গেছিল মর্নিং ওয়াকে? ওই মর্নিং ওয়াকে গিয়েছিল, মর্নিং ওয়াকে ওরা খিস্তি খারাপি করছিল, মামাসি তুলে খিস্তি করছিল, এটা আমার ওয়াইফ সহ্য করতে পারিনি, একটু প্রতিবাদ করেছে, তারই পরিপ্রেক্ষিতে এই মার। এমনি কোনো ওদের সাথে আমাদের কোনো ঝামেলা ছিল না বা গণ্ডগোল ছিল না কোনো দিনই। প্রকাশ্যে মারতে পারে এরকম একজন বয়স্ক মহিলাকে মায়ের বয়সী? এরা সবই পারে, এরা ক্রিমিনাল, এরা সবই পারে। আপনার নাম? আমার নাম খোকন দাস। আমরা মর্নিং ওয়ার্কে গেছি 3-4 জনা মিলে। তারপরে ফেরার পথে দুজনা আর কি রাস্তায় ছিল দাঁড়িয়ে, তা একজনা খুব অশ্লীল ভাষায় আর কি ফোনের মধ্যে কথা বলছিল। তখন আমাদের 4 জনারই খারাপ লেগেছে, আমরা 4 জনা মিলেই তখন বলেছি, প্রতিবাদ করেছি যে কি বাজে ভাষায় কথা বলছে। তখন আমাদের খিস্তি দিয়ে কথা বলল, ওই যে আর কি ধারে ফোনে কথা বলছিল সেই। আমি ওই যে কী নাম আমি ঠিক সঠিকও তখন জানতাম না, তারপরে পরে জানা গেছে নামটা বিপ্লব না কি নাম, যাই হোক। তারপরে একটু আসার পরেই তারপরে আর একজনা ওর সঙ্গে যে ছিল পায়নাকে, সে কী করলো, বলছে তোমাদের তো বলছে না, তোমরা চলে যেতে পারো। আমি বলছি আমাদের বলছে না, কিন্তু ভাষাগুলো না খুব খারাপ লাগছে শুনতে। এইটুকুনি বলার পরে আমার চুলের মুঠিটা ওনার গায়ের জোরে ধরে আমাকে এলোপাতাড়ি আর কি গালে মারতে শুরু করলো, পাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পায়ে হাত দেওয়ার পরে তারপরে আমি কি করলাম, আমি বলছি এত বড় করলে তাইলে তো তোমাদের নামে তো কিছু একটা প্রবলেম, এফআইআর করতে হয় বা ইলোথানের কেস এইসব দিতে হয়। এইটা হ্যাঁ, এটা বলার পরে কি করলো, আমাকে আবার কি করলো, উনি এলোপাতাড়ি চুলের মুঠি ধরে আবার মারতে শুরু করলো রাস্তায়। তারপরে বলছে চ তোর বাড়িতে যাব। এবার উল্টো পাল্টাভাবে আবার সে খিস্তি দিতে দিতে আমাকে নিয়ে আসছে, বলছে তাড়াতাড়ি চ তোর বাড়িতে যাব। তো এবার আমি যখন আসছি হন হন করে, আমাদের মোড়ের মাথায় একজনা ছিল ছেলে, বাপ্পা বলে নাম। এবার তাকে আমি বলতে যাচ্ছি যে এরকম জানো আমাকে মারলো, আমি কেঁদে ফেলে বলেছি। তখন সেইখানে ধরে আবার আমাকে মারলো।
তারপরে আমি তাড়াতাড়ি করে হেঁটে এসে মার খেয়েই চোখ মুছতে মুছতে এসে তারপরে আমার স্বামীকে এখানে দাঁড়িয়েছিল গেটের কাছেই। আমি যেই বললাম যে, বলছে তোমার কি হয়েছে, কাঁদছো কেন? তখন আমি বলছি যে এরকম আমাকে রাস্তার মধ্যে ওরকম উল্টোপাল্টা বলছিল, তাই আমি বলেছি বলে যে তোমরা বাজে কথা বলছো, হ্যাঁ প্রতিবাদ করেছিলাম বলে, তার জন্য বলছে চলো তো দেখি তো কে মেরেছে। উনি একটা কড়া কথাতেই বলে, তখন যেই গিয়ে বলছে তোদের এত দূর সাহস যে এরকম গায়ে হাত দিয়েছিস, তখন ওনারা দুজনা মিলেই পায়ে আর ওর সঙ্গে যে বিপ্লব নাকে ছিল, দুজনা মিলেই ওকে এলোপাতাড়ি পিটাতে শুরু করলো। মহিলা ছিল সঙ্গে? না মহিলাদের না, আমার স্বামীকে, আপনার স্বামী? হ্যাঁ স্বামীকে মারতে শুরু করলো। তখন ও প্রায় পড়েই যাচ্ছে, একজনা ধরলো, তারপরে আর একজনা যেই ছাড়াতে যাচ্ছে একটা বালতি ছিল, বালতিটা তুলে ধরেছে যে তোকে আজকে মেরেই ফেলবো। হ্যাঁ তখন এবার ওইখানকার 2-1 জনা তখন বেরিয়েছে, সকাল তো বেশি লোক ছিল না, 4-5 জনা বেরিয়েছে দৌড়ে এসে, তারপরে আরও 2-4 জনা এসেছে পাশে, তখন ধরে ফেলাতে উনি তখন ওই অবস্থায় টলমল করতে করতে দাঁড়ালো। আমার স্বামী তো ক্যান্সার পেশেন্ট, টাটা মেডিকেলে ওনার চিকিৎসা হচ্ছে তো। হ্যাঁ তার সত্ত্বেও ওনাকে বলছে আমার সঙ্গে যারা হাঁটতে গেছিলো, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, উনি একজনা পেশেন্ট, তারপরেও ওনাকে মেরে যাচ্ছে। হ্যাঁ তারপরে কি বলছে দাঁড়া সন্ধেবেলা আসবো তোদের ঘরে, আমাদের কাছে ফাইলও আছে। এবার ফাইল বলতে কি বোঝাচ্ছে কি জানি না কো, যাক বলছে ফাইলও আছে, আর আমরা ছেলেপুলে নিয়ে সন্ধ্যের পরে আসবো, এসে তোদের ঘরে ভাঙচুর করবো এইসব দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে। এরা তো আমি পার্টি তো তখন অত কিছু জানি না। হ্যাঁ ওই তো বিপ্লব আর কি জানো না পায়, এই দুজনা মিলেই আমাদের ঘরে হামলা করেছে। হ্যাঁ ওদের মুখ দিয়ে প্রচণ্ডনি গ্যাস বেরোচ্ছিল। এখন আমি সেটা তো জানি না, পার্টির কথা আমি বলতে পারি না, আমি এমনি একজনা হোয়াইট। আমাকে কেন করলো, ওই যে সাধারণ একটা কথা বলেছি, প্রতিবাদ করেছি, তার জন্যই করেছে হয়তো, কিন্তু আমার সঙ্গে তাদের সঙ্গে কোনো দিন দেখাও হয়নি, আমি জানতামও না তারা কী ধরনের বা কিছু। তা আমাদের আশেপাশের লোকের শুনছি ওনারা নাকি খুব ডাকাত প্রকৃতির লোক, বা যাই হোক সবাই ভয় পায় নাকি ওনাদের এইরকম ধরনের। হ্যাঁ হ্যাঁ কিভাবে দেখছেন এটা? এইটা তো খুবই নিন্দনীয়, এবং আমি তো চাইছি যে এটার খুবই প্রতিবাদ হোক। আর আমার তো তার জন্যই তারপরে আমার বৌমাকে এসে সব বললাম, আমি তো সে আদো গলায় বলছি কাঁদতে, তারপরে তো আমার বৌমা ভালোই প্রোটেকশান নিয়েছে, সবাইকে লোক জড়ো করে সব জিজ্ঞাসা করেছে, তারা তো ভয়ে আসছেই না, কেউ আসলোই না যে না আমরা এর মধ্যে যাব না কো। আমি তার মধ্যে একটু ছিলাম বলে প্রতিবাদ করতে গেছি বলে হয়তো আমার ওপর এটা হয়েছে। কাউন্সিলর সনদা এসে তো আমাদের মোটামুটি তো এখন ভালোই বললো যে আমরা পাশে আছি, হ্যাঁ দেখবো, কোনো রকম অসুবিধা হলে জানাবে। উনি কোনো খারাপ বলেনি, ভালোই বলেছে। সাংসদও ফোন করেছে, পুলিশ এসেছিল। হ্যাঁ আমরা থানায় গিয়ে এফআইআর করেছি। ওই বিপ্লব আর ওই হ্যাঁ পায়ের নামে, পায়ের কি ভালো নাম বেশ, শান্তনু সরকার। আমার নাম অর্চনা দাস। না দুরারোগ্য ব্যাধি রোগে আক্রান্ত, সকালবেলা মর্নিং ওয়াকে গেছিল, তারপর তাদের মারধর করেছে মহিলাকে। আমি এই আধ ঘন্টা আগে ঘটনাটা শুনেছি। আমার কথা হচ্ছে যে ক্যান্সার হোক না হোক, প্রথম কথা সে একজন মহিলা, আমার মায়ের সমান। আমার মায়ের থেকে হয়তো 2-4 বছরের ছোটো হবে উনি, আমার মায়ের সমান। তা আমি একজন মহিলাকে মারবো, এই ধরনের মানসিকতা যাদের আছে তাদের এই সমাজে বাস করা উচিত না। আমি ওনার মুখ থেকেই শুনলাম, আমি ওনার হাজব্যান্ডকেও মেরেছে শুনলাম। একটাই কথা আমার, যে মেরেছে সে যেই হোক, যত বড় যেই হোক, তাকে ইমিডিয়েট গ্রেপ্তার করবে, তাকে অ্যারেস্ট করবে। আমি জানি না ওনার অভিযোগ করেছে কিনা থানায়। আচ্ছা যদি থানায় অভিযোগ করে, পুলিশের সাথেও আমি এখনই কথা বলবো ইমিডিয়েট অ্যারেস্ট করার জন্য। আমি একটু আগেও থানা আইসির সাথে কথা বলেছি, ইমিডিয়েট অ্যারেস্ট। এদেরকে কোনোভাবে এই সমাজে চলতে দেওয়া যেতে পারে না। আমি অ্যাকচুয়াল জানি না, আমি জাস্ট ওনার মুখ থেকে শুনলাম কোনো একটা ছেলে তার সে মোবাইল নিয়ে গালিগালাজ করছিল কাউকে, দিদি এখন থেকে হেঁটে যাচ্ছিল, সে হয়তো তার ভাষা পছন্দ হয়নি, না হওয়ারই কথা, প্রতিবাদ করেছে বলেই তাকে মারধর করেছে। একে আমি চরম নিন্দা করছি, এবং শুধু নিন্দা করেই থেমে থাকা যায় না, যত রকম শাস্তি দেওয়া উচিত। চুলের মুঠি ধরে? হ্যাঁ আমি দিদির মুখ থেকে সেটাই শুনলাম, যে ওনার চুলের মুঠি ধরে, এবং বাড়ির গেটের সামনেও এসে মারধর করেছে, দাদাকেও মারধর করি। দাদা মনে হয় গেছিলো যে কী বিষয়, উনি নিজেও অসুস্থ,
তাকেও মারধর করেছে। হুমকি দিয়েছে বাড়ি ভাঙচুর আমি গুলি করবে ভাঙচুর হ্যাঁ, আমি দাদার মুখ থেকে শুনছি। যাই হোক, গুলি করুক, অত সোজা নয় গুলি করে দেওয়া, অত সোজা না। এটা সেই জায়গা নয়। নৈহাটিতে এই সমস্ত জিনিস বরদাস্ত আজ অবধি করিনি, আমরা করব না। সে যেই হোক, যত বড় মাথা হোক। শাসক দলের লোক তো তারা। না না, কে শাসক কে অশাসক আমি জানি না। তৃণমূল কংগ্রেস কখনোই এর সাথে জড়িত নয়, আর আমরা কখনো এই জিনিসকে প্রশ্রয় দেবো না, এইটুখানি পরিষ্কার। আমি দলের সভাপতি হিসাবেই বলছি। আমি প্লাস এই ওয়ার্ডের আমি এক্স কাউন্সিলর, আগে এই ওয়ার্ডেরই কাউন্সিলর ছিলাম, এখন পাশের ওয়ার্ডে গেছি। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 21 নম্বর ওয়ার্ড। সুতরাং এই ওয়ার্ডের আমার পাড়া, এটা আমার পাড়ার এই জিনিস ঘটেছে, আমি এর চরম নিন্দা করছি। এবং যে দোষী 3 জন ছিল শুনলাম, একজনের নাম ভেসে আসে, 3 জন ছিল, 3 জনকেই গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেবে। যদি আপনার দলের থেকে দল থেকে তখন না না, আমার দলে বলছি তো একটা কথা, এই সমস্ত জিনিস কোনো শুনলাম ড্রিঙ্ক করেও ছিল ওই ভোরবেলায়। ভরপেটটা ডিম ছিল। হ্যাঁ, আমি সেটাই শুনলাম। সুতরাং এই সমস্তর মধ্যে কোনো বরদাস্ত করা যাবে না, কোনো রকম বরদাস্ত করা নেই এতে। কথা হয়েছে পুলিশের সঙ্গে? হ্যাঁ, আমার সাথে আইসির কথা হয়েছে। হেনস্থা হয়েছেন। আমি শুনলাম যে কয়েকটি বাচ্চা ছেলে নাকি ফোনে নোংরা ভাষায় কথা বলছিল, উনি তার প্রতিবাদ করেছেন এবং তারপরে ওনাকে শারীরিক হেনস্থা করা হয়েছে। দেখুন, এবং পরবর্তীকালে জানা যাচ্ছে যে যারা শারীরিক হেনস্থা করেছে তারা নাকি শাসক দল ঘনিষ্ঠ। এটাতে নতুন কি আছে? শাসক দলের নেতাকর্মীরা পুলিশকে পাত্তা দেন না, প্রশাসনকে মানেন না, এবং দেশে যে একটা আইন ব্যবস্থা আছে সেটাকে মানে থোড়াই কেয়ার আর কি। তার একটাই কারণ, আপনি যখন পুলিশ হিসাবে, আপনি যখন গেরুয়া বর্দিটা পড়ার পরেও বায়াসড, আপনি যখন কোনোভাবেই নিজেকে মানদণ্ডের মাঝখানে রেখে এটা ভাবতে পারছেন না যে আপনি নিরপেক্ষ, এবং আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করতে ব্যর্থ, আপনি আইনের ভয় দুষ্কৃতীদের মনের মধ্যে সঞ্চার করতে পারেননি, আপনি পুরোটাই বায়াসড হয়ে করেছেন। আপনি যখন দেখুন, অপরাধীকে যতক্ষণ পর্যন্ত না আপনি অপরাধের কারণে ধরছেন, বা অপরাধের যে মানে কি বলবো, যতটা অপরাধের প্যারামিটার সে অনুযায়ী শাস্তির ব্যবস্থা করছেন, ততক্ষণ এটাই হবে। তার কারণ আপনি তো এখনো পর্যন্ত দেখে এসছেন যে শাসক দলের কর্মী না বিরোধী দলের কর্মী। বিরোধী দলের কর্মী যদি রাস্তা দাঁড়িয়ে হেঁচেও দেয় তাহলে তার অপরাধ হয় এবং তার নামে বিভিন্ন মামলা হয়। কিন্তু শাসক দলের কর্মী যত নোংরা কাজই করুক না কেন, বা যে অপরাধী করুক না কেন, পুলিশের সাহস হয় না তাকে ধরার। তার কারণ সে জানে অ্যারেস্ট করে নিয়ে আসবে, আর ওদিকে দাদার ফোন আসবে, ছেড়ে দিতে হবে। এই ঘটনা যতদিন চলতে থাকবে ততদিন পর্যন্ত এই ধরনের অপমানজনক ঘটনা বৃদ্ধ বৃদ্ধাদের এবং সাধারণ মানুষ নাগরিকদের সাথে হতে থাকবে। আমি তো এটাও শুনেছি যে যার সঙ্গে এই ঘটনা ঘটেছে তার স্বামী প্রাক্তন পুলিশ কর্তা। আজকে চিন্তা করুন যে যারা বর্তমানে পুলিশে চাকরি করছে তারাও একদিন প্রাক্তন হবে। তাদের সঙ্গে যদি এই ঘটনা শাসক দলের লোকজন করে তাহলে তাদের কেমন মনে রাখবে। আমি দয়া